তো সমান পরিমাণ অ্যাসিড সমান পরিমাণ কারের সাথে বিক্রিয়া করে পরিপূর্ণভাবে লবণ এবং পানিতে রূপান্তর করে তাহলে সেটা হচ্ছে টাইট্রেশন বিক্রিয়া। টাইট্রেশন বিক্রিয়া একটা হচ্ছে জানা দ্রবণ, একটা হচ্ছে জানা দ্রবণ, ঠিক আছে, হবে নির্ণয় করা হয় সেটা আমাদের করতে হবে। ধরো টাইট্রেশন জানা দ্রবণের টাইট্রেশনের সাহায্যে অজানা দ্রবণের টাইট্রেশন কিভাবে নির্ণয় করা হয়, তো দুইটা অ্যাসিড এবং দুইটা খাদ্যের পর এই পাত্রের ভিতরে অ্যাসিড এবং খাদ্য তৈরি হয়েছিল তারা পূর্ণ প্রশ্ন হয়েছিল তাই ইউজ করে ফর্মুলা ইউজ করে টাইট্রেশন মানে ধাতু খাদ্য তৈরি করে ধাতু খাদ্য তৈরি করে খাদ্য তৈরি করে। তো বাম সাইডে আমরা অ্যাসিড দিব, ডান সাইডে আমরা খান দিব, বাম সাইডে আমরা অ্যাসিড দিব, তার মানে আমি এখন এইটা এই পাত্রটা যদি আমি এখন টাইট্রেশন করি এই পাত্রের জন্য আমি এই যে সমীকরণ নিতে পারবো কিভাবে, এখানে দুইটা অ্যাসিড আছে দুইটা খার আছে, ঠিক আছে, দুইটা অ্যাসিড আছে দুইটা খার আছে, তো বাম সাইডে দুইটা অ্যাসিড ডান সাইডে দুইটা খার আছে, তাহলে বাম সাইডে অ্যাসিড লিখতে হবে, এখানে আমরা En অফ প্রথম অ্যাসিড প্লাস En অফ আরেকটা অ্যাসিড সালফিউরিক অ্যাসিড H2SO E মানে তো সংখ্যা তুমি বসাইতে পারছো, N মানে মোল, এই N এর মান N = W বসাইতে পারো চাইলে, N = V বসাইতে পারো চাইলে, V লিটারে N = N/N বসাইতে পারো চাইলে, N করতে পারো এই পাত্রের ভিতরে আমরা করতে পারো টাইট্রেশন ম্যাথ ফর্মুলা ইউজ করে ইজিলি করতে পারো। আমরা প্রশ্ন ভাই একটা আয়তন হলে এই সবগুলো মিশে লবণ পানি হয়ে যাবে, পূর্ণ প্রশ্ন হয়ে যাবে সেটা আমাদের বের করতে হবে। তো যখন আমরা এটা বের করতে হবে তো N কে ভাঙলে কি পাওয়া যায়, N কে ভাঙলে VS পাওয়া যায়, যেমন N কে ভাঙলে তুমি কি পাবা VS পাবা, যেখানে V হচ্ছে লিটারে, ওই যে মনে আছে S = N/V ছিল V লিটারে, ওখান থেকে N কে ভাঙলে VS পাওয়া যায়, আয়তন এটা যদি কনভার্ট করি সবগুলোকে আমি ভাই ml বসাইতে পারবো অথবা লিটারে বসাইতে পারবো। দেখো যেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে অলরেডি এগুলো সব ml আছে, আমি যদি লিটারে কনভার্ট করি তো সংখ্যাটা ছোট হয়ে যাবে, ক্যালকুলেশন করতে অসুবিধা হবে। এজন্য আমি এটাকে লিটারে কনভার্ট না করে যেহেতু সবগুলো সেম আছে তাহলে আমি সব ml বসাবো। বাট যদি কোনো একটাতে অন্য একক থাকতো মানে W/M বা N/N থাকতো তখন আমি সেম এককে বসাইতে পারতাম না, তখন আমি লিটারে বসাতে পারতাম না, কোনো একটা যদি লিটারে বসাইতে হয়। বাট ওরকম প্রশ্ন ইঞ্জিনিয়ারিং দেয় বাট কত রিয়াল 0.5 মোলার বসাই দিলাম। ওকে এবার দেখো সেখানে হচ্ছে 27.5 ml আয়তন নিলে 27.5 ml আয়তন নিলে এটা ভেঙে পাইছি এত বড় হইছে বেশি কিন্তু এই লাইন পর্যন্ত আমি দুই লাইন বেশি কাজ করে দিলাম। আমি এটা তৈরি করে দেখাই যাবে পুরো জিনিসটা ক্লিয়ার করলাম এটা যদি স্লাইড আগে তুলে দিলাম আমি এখন আমি মিলিটারি লিখতে হবে টোটাল ফর্মুলাতে সব একক সেম নাই একক ডিফারেন্ট হয়ে গেছে একক ডিফারেন্ট হয়ে গেলে আমাকে আইডিয়াল লিখতে হবে আইডিয়াল বলতে কি হচ্ছে বাট প্রবলেম ইজ আমাদের কাছে ম্যাগনেসিয়াম ধাতুর পরিমাণ জিজ্ঞেস করছে পরিমাণ জিজ্ঞেস মানে এটা আমরা ডাবল পরিমাণ বের করতে হবে ডাবল পরিমাণ বের করা মানে এখন আমি n কে ভেঙে ভিএস যখন লিখব তখন লিটার লেখা লাগবে এখন আমি মিলিটারি লিখতে হবে টোটাল ফর্মুলাতে সব একক সেম নাই একক ডিফারেন্ট হয়ে গেছে একক ডিফারেন্ট হয়ে গেলে আমাকে আইডিয়াল লিখতে হবে আইডিয়াল বলতে কি হচ্ছে দেখো ওই দিকে এই সেলের আছে এই সেলের জন্য 0.6 মোলারিটি 200 তাহলে এই ছিল আমাদের টাইট্রেশন কনসেপ্ট ছিল আপনাদের রিটেনশন আছে হতে পারে তখন যদি প্রশ্ন পাই তাহলে নরমাল এসিড দিতে পারে সো এই কনসেপ্টটা ভালো করে শিখা লাগবে তাহলে এই সেল এর সাথে শক্তিশালী ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড এই দুইটা বিক্রিয়া এটা হচ্ছে প্রথম ক্যাটাগরি টাইট্রেশন এর সাথে শক্তিশালী ক্ষার মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার প্রশ্ন হচ্ছে কোন ক্যাটাগরিতে কি ধরনের নির্দেশক ব্যবহার হয় কোন ক্যাটাগরিতে কি মাঝখানে দিতে পারো এই দুইটা থেকে যখন তুমি দুর্বল দুর্বলের জন্য দুইটা দুর্বল হয় কোন নির্দেশক উপযোগী না কোন নির্দেশক দিয়ে এটা বের করা যায় না কোন নির্দেশক উপযোগী না ঠিক আছে ভাই এটা পিএইচ স্কেল বলো পিএইচ স্কেল মাল্টিপল কিরকম থাকে এই সাইডে শুনো পিএইচ স্কেল থাকে কেন এই যে পিএইচ স্কেল এর প্রথম পার্ট একটু বুঝতে চেষ্টা করি এই যে প্রথম পার্ট আর এই যে দ্বিতীয় পার্ট প্রথম দ্বিতীয় পার্ট কোনটা কি নির্দেশ করে শুনো মিথাইল অরেঞ্জ মিথাইল এম তে মিথাইল অরেঞ্জ মাথায় রাখবো এম ডট ওইটা দিয়ে বুঝাইছি মিথাইল অরেঞ্জ ঠিক আছে তাহলে তখন আমার নির্দেশক হবে হচ্ছে ফেনল ফথ কারণ যেটা আলাদা সাইড আলাদা সাইড সবাই বলবে এই আলাদা সাইড ফেনল ফথ লেখা আছে। এবারটা প্রশ্ন হচ্ছে আমি এই জায়গায় লিখে দিলাম এই অংশটাকে আমি এই জায়গায় কিভাবে নির্দেশ করব এটা শক্তিশালী এটা দুর্বল তাহলে শক্তিশালী আছে দুর্বল ক্ষার ভাই দুর্বল ক্ষার দ্রবণ কিভাবে উত্তর হচ্ছে না তাহলে এই দুটো বিক্রিয়া করে যে শক্তিশালী দ্রবণটা টানতে হবে তাহলে দ্রবণটা টানতে হবে ভাই দ্রবণটা হবে হচ্ছে যে শক্তিশালী টানতে হবে দ্রবণটা হবে অ্যাসিডের মতো অ্যাসিড আমাদের নির্দেশক এই লাইনের জন্য সবসময় মিথাইল এবার দেখো যখন আমি দুর্বল অ্যাসিড শক্তিশালী ক্ষার নিছি তাহলে দ্রবণটা কি হবে কেমন করো প্রথমটার জন্য এটার জন্য পিএইচ রেঞ্জ আছে কত এটার জন্য পিএইচ রেঞ্জ আছে এটার জন্য 8 থেকে 11 আইডিয়াল রেঞ্জ আছে 8 থেকে 11 কম বেশি করে নিলে এই প্রশ্নটা হতে পারে না পারে কারণ কি আগে আমার প্রশ্ন ছিল সবাই সমান অবস্থা থেকে কোন প্রশ্ন হয়েছিল ফলে আমি যেটা পরিমাণ অজানা ছিল বের করছিলাম এখন তিনটা পরিমাণ জানি কিন্তু এর কোনো একটা বেশি আছে একটা কম আছে যেটা আমার বেশি থাকবে দ্রবণ আইডিয়াল বিক্রিয়া করে টানতে হবে যদি অ্যাসিড পরিমাণ বেশি থাকে দ্রবণ বিক্রিয়া অ্যাসিড হয়ে যাবে যদি ক্ষার পরিমাণ বেশি থাকে দ্রবণ বিক্রিয়া ক্ষার হয়ে যাবে সামেশন অফ E অফ অ্যাসিড মাইনাস সামেশন অফ En অফ এখন দ্রবণের মতো বানাতে কেন মতো বানাতে এটা বলতে চাই তারপর E মানে তো সংখ্যা না E মানে কি মানে সংখ্যা কয় মোল অ্যাসিড আছে এটা মানে কয় মোল ক্ষার আছে তারপর অ্যাসিড থেকে ক্ষার বাদ দিলে অ্যাসিড থেকে ক্ষার বাদ দিলে অ্যাসিড থাকে অথবা ক্ষার পরিমাণ বেশি থাকে ক্ষার থাকে মোল থাকে তারপর মোল আয়তন দিয়ে বাদ দিলে ঘনত্ব পাওয়া যায় না মোল আয়তন দিয়ে বাদ দিলে ঘনত্ব পাওয়া যায় তার মানে এক্সাম্পল সেটা ঘনত্ব পাচ্ছি কি মোল ডিভাইডেড বাই আয়তন এই ফর্মুলা ব্যবহার করে তুমি দ্রবণের প্রকৃতি নির্ণয় করতে যেকোনো করতে পারো যেকোনো একটা লাইনের ফর্মুলা ব্যবহার করতে পারো সো এই ফর্মুলাটা মুখস্থ করে আমাদের ফর্মুলা ফাইভ ধরো তোমার কাছে এন অফ অ্যাসিড আগে যাবে অ্যাসিড মানে কি এই সেল অ্যাসিড এর তুলনা 1 এন কে মানে 10 পাবে মানে কত মানে 10 ml এস কে মানে 0.2 পাবে আমরা অ্যাসিড একটা লিখেছি মাঝখানে মাইনাস করে আমি এখান থেকে ফুল লাইন পেয়েছি এবার আমি এখান থেকে ফুল লাইন ক্যালকুলেশন করব আসলে ফুল লাইন ক্যালকুলেশন করি মাইনাস 0.1 আসলো মাইনাস মানে হচ্ছে ফর্মুলাতে মাইনাস হবে ক্ষার কারণ এই দ্রবণের প্রকৃতি হচ্ছে ক্ষারীয় দ্রবণের প্রকৃতি ক্ষারীয় বা দ্রবণটা হচ্ছে বেসিক সলিউশন মাইনাস আয়ন যেটা আছে তার ঘনমাত্রা 0.1 মোলারিটি তার মানে এখান থেকে আমি POH এর পাবো মাইনাস লগ ক্ষারীয় হবে বেসিক সলিউশন তার মানে এই দ্রবণে হাইড্রোক্সিল মাইনাস আয়ন যেটা আছে তার ঘনমাত্রা 0.1 মোলারিটি তার POH এর হচ্ছে 1 POH এর কত 1 আচ্ছা POH 13 আমরা কি রাসায়নিক পরিবর্তন যেটা আছে ওই চ্যাপ্টারে PH রিলেটেড বিস্তারিত জিনিস শিখব বিস্তারিত আমি PH শর্টকাটে বের করতে হয় এটা তাকে বিধান বলে আর জার্মান কি জার্মান প্রক্রিয়া আমরা ইলেকট্রন প্রক্রিয়া এবং সেই ইলেকট্রন গ্রহণ করে কি হয় বিজারিত হয় কি আমরা বললাম ক্লোরিন রূপান্তর কি বলতো এই ক্লোরিনের জারণ সংখ্যা শূন্য এই ক্লোরিনের হ্রাস জারণ সংখ্যা হ্রাস এই কথা যখন আমি সংখ্যা কি হলো বৃদ্ধি পেল এখানে কি হচ্ছে জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে তো এই জায়গায় আমরা এই বেসিক জিনিসপত্র শিখলাম প্লাস 4 থেকে প্লাস 2 মানে জারণ সংখ্যা হ্রাস পাইলো জারণ সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে জারণ সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে এগুলো করে আমার মাথায় রাখতে হবে তাহলে আমার সামনে কিছু ইজি ক্লিয়ার হবে এখানে অক্সিজেন জারণ সংখ্যা হচ্ছে মাইনাস আয়রনের জারণ সংখ্যা আমাদের প্লাস 3 প্লাস 2 প্লাস 2 হতে পারে গোল্ডের জন্য হতে পারে সিলভারের জন্য হতে পারে ক্রোমিয়ামের জন্য হতে পারে আমরা কমছে বাট মনে ভালো হয় এমসিকিউ ক্লাস হ্যাঁ এগুলো এমসিকিউ ক্লাস মনে ভালো হয় এখন এই জায়গাতে যোগের যে জারণ সংখ্যা আছে এটা 4 সংখ্যা সমান এটা বলতে কি বোঝায় ক্যালকুলেশন করলে প্লাস 6 আসে তো সালফার জারণ সংখ্যা প্লাস 6 এখন হলো বিকজ সালফার বের করার সময় টোটাল যোগের জারণ সংখ্যা 4 সংখ্যা সমান নিছেন এই জন্য আমি পাইলাম এবার দেখো আমাদের আরো বেশি যোগের জারণ সংখ্যা ভালো করে দেখতে হবে জানো তো যখন নাইট্রোজেন দিয়ে অ্যামোনিয়া তৈরি করছো তখন নাইট্রোজেন জারণ সংখ্যা -3 তাহলে অ্যামোনিয়া নাইট্রোজেন জারণ সংখ্যা -3 -3 যখন তোমরা পাঁচটা পাইছো অক্সাইড আর পার্টিকুলার এবং নরমাল যোগ পাইছি -6 থেকে +5 পর্যন্ত 9 ধরনের জারণ পাইছো জারণ সংখ্যা তুমি যদি একটু খেয়াল করো যখন নাইট্রোজেন দিয়ে অ্যামোনিয়া তৈরি করছো তখন নাইট্রোজেন জারণ সংখ্যা -3 তাহলে অ্যামোনিয়া নাইট্রোজেন জারণ সংখ্যা -3 যখন N2H4 তৈরি করছো তখন -2 যখন NH2OH তৈরি করছো তখন -1 যখন নাইট্রোজেন অক্সাইড এই নাইট্রোজেন অক্সাইডের জারণ মান +1 +2 এই দুটো হচ্ছে নিরপেক্ষ অক্সাইড এই দুটো হচ্ছে নিরপেক্ষ অক্সাইড আর এই যে +3 +4 +5 এই তিনটা এগুলো হচ্ছে অম্লীয় অক্সাইড এই তিনটা হচ্ছে অম্লীয় অক্সাইড তো দেখো আমরা একই জায়গায় নিরপেক্ষ অক্সাইড -2 এখানে আয়রনের জন্য আমি x ধরি আয়রন কয়টা দুইটা প্লাস অক্সিজেনের জারণ মান -2 * 3 ইকুয়াল টু বলতো টোটাল যোগের চার্জ হচ্ছে 0 আন্ডা টোটাল যোগের চার্জ এখান থেকে আন্ডা ধরে নিয়ে আমরা পাইছি না বুঝছো আচ্ছা এই ব্যাপারটা MCQ তুমি কোথাও না কোথাও পাইবা খুব আছে যেমন দেখো K2CR2 পটাশিয়াম ডাইক্রোমেট ক্যালকুলেশন করলে 2x 14 - 2 তাহলে 2x 12 x = +5 x + +5 +5 সেম আমরা 82 3 দিলাম +5 আসে তাই পাইছি এটা সরাসরি বের করতে পারবা টোটাল যোগের জারণ মান কত শূন্য অক্সিজেন যদি -2 হয় তাহলে কত আসবে -8 তাই না -8 এই -8 এর প্রথম পদের হাইড্রোজেন আছে +1 তাহলে শূন্য করতে ক্লোরিন কত আসবে +7 এই ক্লোরিন +7 এক লাইনে লেখা দেখো টোটাল শূন্য করে হাইড্রোজেন +1 ক্লোরিন +7 তাহলে +1 +7 -3 শূন্য তাহলে ক্লোরিন কত আসছে +7 এক লাইনে +1 তিনটা ক্লোরিন +3 আচ্ছা পরে দেখো KMN উপর আছে KMN উপর কেন বের করবা খুব সিম্পল KMN এই হচ্ছে আমাদের তারপর এখানে আমাদের দুটো যোগ আছে এই দুটো এই যোগে আমরা +2 পাই হচ্ছে কেন্দ্রীয় যোগের জারণ মান সেম ভাবে একটা যোগ আছে একটা রেজাল্ট দেখো আমরা +3 আসে এই হচ্ছে আমাদের টোটাল যোগের জারণ মান বুঝছো এইভাবে যদি জারণ মান বের করতে হয় তাহলে জারণ মান নির্ণয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট এটা টোটাল চ্যাপ্টার একটা পার্ট যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা জারণ বিক্রিয়া করে এটা বুঝো এটা পয়েন্ট বলতে এটা বুঝো বিক্রিয়া বিলম্ব বিক্রিয়া চার ধরনের বিক্রিয়া আছে দুই বিক্রিয়া দেখো শত জারণ বিক্রিয়া এটা বলা হচ্ছে অটো রিডক্স অটো কেবল এখানে আমাদের ঘটনা করছে এই একটা যোগ একাই ভাঙছে একটা যোগ একাই ভাঙছে এই যোগ একাই ভাঙছে ভেঙে দুইটা আলাদা যোগের রূপান্তর হয়েছে -6 +7 লিখে আমরা +5 পাবো তাহলে এখানে অক্সিজেনের জারণ মান কত ছিল -2 নাইট্রোজেনের জারণ কত +5 এবার খেয়াল করে দেখো এইটা অক্সিজেন আছে এই অক্সিজেনের জারণ মান শূন্য
মাইনাস থেকে শূন্য মানে জারণ সংখ্যা বাড়ছে না কমছে, উত্তর হচ্ছে জারণ সংখ্যা বাড়ছে, জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে এখানে জারণ ঘটছে, এখানে কি ঘটছে জারণ ঘটছে, তো হচ্ছে কমছে। যদি জারণ মান কমে তাহলে প্লাস 5 থেকে প্লাস 3 হয়েছে, যদি জারণ মান কমে তাহলে এখানে কি হয়েছে, ভাই এখানে বিজারণ ভাঙলাম, তাহলে একটা জারণ হলো একটা বিজারণ হলো, তাহলে একটা যৌগ একা ভেঙে যদি জারণ উভয় দেখায় এবং দুইটা পরমাণু জারণ ঘটছে, দুইটা আলাদা পরমাণু জারণ ঘটছে, তখন সেটা আমরা শত জারণ বলবো, অটো রিঅক্সিডেশন বলবো। তাহলে যদি কোনো রিঅক্সিডেশন বিক্রিয়া করে H2 এবং সালফার ডাইঅক্সাইড বিক্রিয়া করে পানি এবং সালফার তৈরি করে, একটা প্লাস 4 থেকে 0 হচ্ছে কমছে, তাহলে জারণ মান একটা বাড়ছে একটা হচ্ছে কমছে, তাহলে জারণ মান একটা বাড়ছে একটা হচ্ছে কমছে। এই যে বলা হয় যে ধরো দুইটা যৌগ আছে, দুইটা যৌগ থেকে যদি একটা যৌগ যায়, দুইটা যৌগ থেকে একটা যৌগ যাবে, দুইটা থেকে একটা যাবে, একটা জারণ মান ধরো -2, একটা জারণ মান -2, একটা হচ্ছে +4, দুইটা থেকে একটা যাবে, দুইটা থেকে একটা মাঝখানে যদি যায়, এই দুইটা জারণ মানের মাঝখানে একটা পয়েন্টে যদি যায়, তখন সেই বিক্রিয়া আমরা বলবো সামঞ্জস্য বিক্রিয়া। দুইটা থেকে একটা যাবে এবং জারণ মান কি হবে, দুইটা মাঝখানে যাবে, কারণ দুইটা মাঝখানে গেলে একটা জারণ ঘটবে, আরেকটা অটোমেটিক বিজারণ ঘটবে, তখন এটাকে আমরা বলবো সামঞ্জস্য বিক্রিয়া। একটা থেকে দুইটা যায় এবং একটা জারণ মান কমে একটা জারণ মান বাড়ে, একটা জারণ ঘটে একটা বিজারণ ঘটে, তখন সেটা অসামঞ্জস্য বিক্রিয়া। দেখো একটা থেকে দুইটা যায় একটা অসামঞ্জস্য, কোন জিনিস এজন্য একটা থেকে দুইটা যায় অসামঞ্জস্য, দুইটা থেকে একটা যায় অসামঞ্জস্য, তাই না? তাহলে দেখো যখন অসামঞ্জস্য বিক্রিয়া একটা থেকে দুইটা যায় না, একটা থেকে দুইটা যায় অসামঞ্জস্য, একটা থেকে দুইটা যায় অসামঞ্জস্য, আর একটা থেকে দুইটা যায় +4 একটা হচ্ছে +7, একটা বাড়ছে একটা কমছে, একটা থেকে দুইটা যায় একটা অসামঞ্জস্য বিক্রিয়া। ওকে লাস্ট অফ অল চার ধরনের বিক্রিয়া আছে, তাহলে সবসময় করতে হবে জার্মান অক্সিজেন। তো জার্মান অক্সিজেন তাহলে ভালো ক্লোরিন যদি পানির সাথে বিক্রিয়া করে তাহলে জার্মান অক্সিজেন দেয়, সালফার ডাইঅক্সাইড যদি পানির সাথে বিক্রিয়া করে জার্মান অক্সিজেন দেয়, H2O যদি পানির সাথে বিক্রিয়া করে জার্মান অক্সিজেন দেয়। এরা সবাই দেখো একটা হচ্ছে ক্লোরিন, একটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড, একটা হচ্ছে H2O, এরা সবাই পানির সাথে বিক্রিয়া করে এই কথা লিখতে বলবো, একবার রিডিং করলে যদি প্রশ্ন চলে আসে এখান থেকে কোন লাইন ধরে একটু লাগবে, এবার লাগবে ওকে দেখো কেমন করতে অম্লীয় বিজ্ঞান এই দেখো অম্লীয় বিজ্ঞান কেমন বিক্রিয়া শেষে Mn2+ উৎপাদ দিছে, Mn2+ এটা লিখলাম কেমন করতে হবে +7 থেকে +3 আসে ইলেকট্রন রাখে তুল্য সংখ্যা লাগবে, যেকোনো একটা পানির মধ্যে দিয়ে ইলেকট্রন গ্রহণ করলো একটা, তার মানে তুল্য সংখ্যা ইকুয়ালস কত হবে 1। দেখো যে পার্সেন্ট কমছে কত কমছে 3টা ইলেকট্রন গ্রহণ করে 3 কমছে, তার মানে এখানে আমাদের তুল্য সংখ্যা হবে 3, তুল্য সংখ্যা হবে 3, ঠিক আছে বুঝতে পারছি। আচ্ছা এর জন্য পাই 6 কয়টা ক্রোমিয়াম জন্য একটা ক্রোমিয়াম জন্য পাই 6, এই 6 থেকে +3 টোটাল মিলে 6টা ইলেকট্রন গ্রহণ করে, তার মানে কেটে 4% দেবা পাশাপাশি এই জায়গায় তুল্য সংখ্যা বের করে দেখালাম, এটা সরাসরি এমসিকিউ আসে, এটা সরাসরি এমসিকিউ আসে। এবার তুমি যেকোনো একটা করতে পারবে, যেকোনো একটা করতে পারবে, এটা ভালো লাগে। আর এই লাস্টেরটা সোডিয়াম থায়োসালফেট মাইনাস মানে তুল্য সংখ্যা 1 এটা জানি। এবার দেখো SnCl2 এই তুল্য সংখ্যা বের করতে পারবো, সিম্পল পড়াশোনা পারবো, NH2O3 এটা পারবো, এক্সপ্রেস পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে দেখো এখন শেয়ারলাম কেমন করে জার্মান +7 এই যখন উৎপাদ তৈরি করে তখন ম্যাঙ্গানিজ 2+ এর কত হয় না, তার মানে এর তুল্য সংখ্যা হয় না, তার মানে এর তুল্য সংখ্যা কত 5, তুল্য সংখ্যা কত 5, তাহলে এই যে জারক যেটা এই জারকের তুল্য সংখ্যা 5, আয়রন সালফেট যেটা আছে এই বিক্রিয়া শেষে আয়রন 3+ এর রূপান্তর হয়, তো 2 থেকে 3 তে রূপান্তর হয়, তাহলে একটা ইলেকট্রন কি করে দেয়, এর তুল্য সংখ্যা কত, তুল্য সংখ্যা 1, দুইটা বিক্রিয়া আছে না, একটা জারকের জারকের তুল্য সংখ্যা বিজারকের সামনে যায়, বিজারকের তুল্য সংখ্যা জারকের সামনে যায়, তার মানে জারকের তুল্য সংখ্যা বিজারকের সামনে মানে জারক যেটা আছে তুল্য সংখ্যা 5 এটা যাবে বিজারকের সামনে, বিজারক যেটা আছে তুল্য সংখ্যা 1 এটা যাবে জারকের সামনে, তার মানে 1 মোল স্মল আয়রন সালফেট এই হচ্ছে তোমার সংখ্যা KMnO4 কে সম্পূর্ণরূপে একটা জিনিস হচ্ছে আমার জারক আরেকটা জিনিস হচ্ছে আমার বিজারক। তো আগের মতই প্রশ্ন বিক্রিয়া এই প্রশ্নটা নরমাল প্রশ্ন না, এটা হচ্ছে জারণ বিজারণ প্রশ্ন, এটা নরমাল প্রশ্ন না, এটা জারণ বিজারণ প্রশ্ন। যখন জারণ বিজারণ প্রশ্ন আসবে তখন তোমার সামেশন অফ En অফ জারক তোমার জানি না, তুমি জানো KMnO4 তুল্য সংখ্যা কত নিবা, আচ্ছা করো En অফ বিজারক মানে কি, বিজারক মানে আয়রন সালফেট এটা ওই সাইডে নিবা, আচ্ছা নিবা। এবার করো তুমি জানো E ভাই 5 এই জায়গায় কনফিউজ না, জারণ সংখ্যা কিন্তু তুল্য সংখ্যা, ভাই জারণ সংখ্যা তুল্য সংখ্যা পার্থক্য আছে, জারণ সংখ্যা কিন্তু তুল্য সংখ্যা, জারণ সংখ্যা আমাদের এখানে +7 বাট তুল্য সংখ্যা তো +5 কারণ বিক্রিয়া শেষে সেটা +2 রূপান্তর হয়, তাহলে এখানে +5 বলে তুল্য সংখ্যা আসবে এই যে এর জায়গায় তুল্য সংখ্যা বলবে, তাহলে করো এর জায়গায় তুল্য সংখ্যা E * VL * S এটা জন্য W/M হবে, তার জন্য আয়রন সালফেটের জন্য। ওকে বসাইলাম VL এর কত ভাইয়া, VL এর আয়তন কত, আয়তন আছে 200 ml 200 ml, আমাদের বসানো লাগবে লিটারে, কারণ লিটারে * S এর কত 0.7 বসাইলাম। ওই সাইডে দেখো আয়রন করব ক্যালকুলেশন করব W করবে আর আই করতে বুঝলাম তো তাই কেমন কাজ বাকি যারা বিস্তারিত বিক্রিয়া করছে। এবার আমরা বিয়োগ করে কোশ্চেন এটা নাম লিখব, এটা নাম লিখব, এটা আমাদের একটা হচ্ছে K2Cr2O7 এটা জন্য 294 এই করো, তো এটা আসলে KMnO4, তো এখানে ম্যাঙ্গানিজের জার্মান +7 পাবে +7 থেকে +7 থেকে +5 যদি 5 ছাড়ে তাহলে এখানে ডাইরেক্ট 5 ওই কমন বিজ্ঞান যেটা তোমরা দেখে আসি ওইটাই। এবার দেখো নিচে আয়রন 3+ এর রূপান্তর করে আয়রন 2+ আয়রন 3+ রূপান্তর করে আয়রন 2+ রূপান্তর করে আয়রন 2+ যদি হয় তখন এটা জারক বিকাশ করে, তাহলে দেখো একই জিনিস একটা বিজারক একটা জারক বিকাশ করে দেখো জারণ সংখ্যা বাড়ে এবং কমে এই দুইটা জিনিস ঘটে গেল, জারক বিজারক এটার জন্য কিন্তু সেটা তুল্য সংখ্যা 6 মনে রাখো একটা ক্রোমিয়ামের জন্য 3 দুইটা ক্রোমিয়ামের জন্য 6 সেখানে 6 লিখবা, আমি তো জানি না বাট এম কত, এম হচ্ছে 299 ভাই বলছি এর জন্য এম বলতে লাগবে লিখলাম 299 ইকুয়াল টু আয়রন সালফেটের জন্য আয়রন 2+ 3+ রূপান্তর হয় 1 এন কে মানে W/M W এর 6 এম এর দেখো 152 এখান থেকে তুমি W 152 ক্যালকুলেশন করলে 1.92 আসে 1.9296 অলমোস্ট 2 এর কাছে। এবার তো ভাই এটা কিন্তু অলমোস্ট 2 এর কাছে ভাই কাছে বলতে পারো এটা আমার কি কঠিন না অ্যাপ্রক্স ক্যালকুলেশন লিখতে পারছি। ওকে আশা করি ক্লিয়ার। কোথাও জারণ সংখ্যা পরিবর্তন হয়নি, যেই বিক্রিয়াতে জারণ সংখ্যা পরিবর্তন হবে জারণ সংখ্যা প্লাস মাইনাস ঘটবে সেটাকে আমরা জারণ বিজারণ বিক্রিয়া বলতে পারবো। এখানে জারণ মান +7 আসে তাহলে +2 থেকে +7 যদি চাই তাহলে এটা জারণ সংখ্যা বাড়বে, এটা জারণ সংখ্যা বাড়বে তাহলে এটা আমার কি হবে বিজারণ বিক্রিয়া করে বুঝছো, তাহলে এটা কি। আচ্ছা এবার দেখো পরেরটা সেম ম্যাথ 10 গ্রাম ফেরাস সালফেটকে সম্পূর্ণরূপে জারণ করতে K2Cr2O7 এর পরিমাণ কত বুঝছো, এই সংখ্যা এটা বের করবে, এটা আমার বের করতে বলবে। ওকে পরে দেখো পটাশ বিক্রিয়া ম্যাঙ্গানিজ + আমাদের বর্ণ হচ্ছে গোলাপি, তো KMnO4 যদি গোলাপি থাকে সে নিজেই বিদ্যুৎ কাজ করে, ফলে আমাদের ইন্ডিকেটর লাগবে না, তাহলে এটা আমাদের এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে, যদি পটাশ পারমাণবিক থাকে সে নিজেই বিদ্যুৎ কাজ করে, আমরা বিদ্যুৎ লাগে না। ওকে তাই বাইরে ওকে এবার দেখো কস্টিক সোডায় 20 ml দ্রবণ বিক্রিয়া অ্যাসিড এই সাইডে খাদ্য আছে, এটা অ্যাসিড এই সাইডে খাদ্য, তাহলে সামেশন অফ EN অফ অ্যাসিড মানে সালফিউরিক অ্যাসিড আর EN অফ কার্বন কস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার দেখো এখানে 25 এস এর ভ্যালু 0.5 বসালাম, এই সাইডে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা 1 এন কে মানে আমার VS পাবে VL এর 20 এস এর ভ্যালু জানি না। এবার এটা ক্যালকুলেট করতে হবে, 10 সাথে 10 কেটে দেয় এখানে আমার অলরেডি 25 চার্জ 1.25 মোল, এখান থেকে ক্যালকুলেট করলে এখানে আমরা পাই 4 PL বের করতে গেলে দ্রবণের প্রকৃতির নিম্নলিখিত নতুন মূলটা ছিল সেটা বের করা লাগবে। x = নিচে আমাদের v টোটাল মানে কত 50 50 100 উপরে যাবে সামেশন অফ 1 এর জন্য 1, তো এখানে আমি 1 লিখলাম না 50 * 0.8 একটা পার্ট মাইনাস এটাও আমার হচ্ছে যে 1 লিখলাম না 50 * 1 50 * 1 লিখলাম। এবার দেখো -0.1 ভাই -0.1 মানে দ্রবণের প্রকৃতি খালি দ্রবণের প্রকৃতি খালি হলে এটা আমার হাইড্রোক্সাইড -0.1 মাইনাস অফ 0.1 মানে কত আমার PPO সাইডে দেখো পারবো এই এরকম দেখো বুঝছো তবে কত মনে কি হবে s = 1000 w w কত, সো এই নরমালিটি আয়তন নিচে কত 50 ml আলাদা করে সেটাকে আবার 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে প্রশ্ন করি 10% সোডিয়াম হাইড্রোক্সাইড মানে এখান থেকে দ্রবণের ঘনত্ব পাবো 10x / m, সো 10 * এটা ডাইরেক্ট করলে কত পাবো আমরা ডাইরেক্ট করলে 10 / 4 মানে 2.5 মোল পাবো। ডট এখানে এর ভ্যালু 2 সালফিউরিক অ্যাসিডের জন্য ঘনত্ব 1 আয়তন কত 50 ml, এই সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য তুল্য হচ্ছে 40 = v ml, তো সব মিলাই ক্যালকুলেশন করে আমরা 40 পাই কারেক্ট আনসার, তার মানে এই এটা কিন্তু পারে না এটা কেউ দেখলাম পয়েন্ট এটা কেউ পারে না। আচ্ছা এই 14 ডিগ্রি পরে তাহলে দ্বিতীয় কোনটা ফেনল ফলাইন তাহলে এখান থেকে আমরা ফেনল ফলাইন লাগাতে পারবো। আমি বললাম 3 থেকে 6 সেখানে দেখো 3.1 থেকে 4.4 যেটা এটা হচ্ছে মিথানল যাবে, এই যেটা 3 থেকে 6 লাগছে না তো আছে আমরা জানি পরমাণু সংখ্যা বের করতে গেলে n/na = w/m যেহেতু ভর আছে এখন সবার ক্ষেত্রে ভর ভাই আমার 1 গ্রাম আছে, দেখো সবার ক্ষেত্রে ভর 1 গ্রাম আছে, তার মানে /m * n এছাড়া একটা যুগে কতগুলো পরমাণু আছে সেটা আমি x দিয়ে প্রকাশ করি, এখানে x দিয়ে গুণ হবে, তার মানে মোট পরমাণু সংখ্যা বের করা ফর্মুলা হচ্ছে n * x/m বাট n তো আমার সর্বজন ফিক্স, তাহলে x/m এটা যে রেশিও সেই রেশিও ঠিক আছে, সো x/m এর রেশিও তত বেশি পরমাণু সংখ্যা তত বেশি। নাইট্রোজেনের জন্য তারপরে উপরে আমার হচ্ছে যে উপরে হচ্ছে আমার 2 নিচে আমার ভর 28 সিম্পল আমি ভর। এবারে রেশিও আকারে দেখলে দেখা যায় রেশিও সবচেয়ে বেশি প্রোপেনের আসে, প্রোপেনের রেশিও সবচেয়ে বেশি কারণে প্রোপেন হবে 6 কাছে এটা থেকে আমরা ক্যালকুলেশন করে কিভাবে বের করতে পারি যাই তাহলে দেখো 3.2 * 10 দেখা যায় না 3.2 * 10 দেখা যায়। আচ্ছা এবারে 3.2 দিয়ে 6 কে কাট করলে 1.8 বা 9 এর কাছে 1.8 বা 9 এর কাছে। এবার দেখো এই 10 এর সাথে এই 10 কেটে যায় এখান থেকে 1.8 * 10 * 10 23
ওই দেখো 1.8 × 10^23 d নাম্বার আসে অল্প হাইড্রোজেন যেটা হাইড্রোজেন অল্প এই হাইড্রোজেন সবচেয়ে আয়তন দখল করে কারণ আয়তনের সাথে বলের সম্পর্ক একমাত্র এই ফর্মুলা অনুযায়ী যেটা ভি হচ্ছে লিটারে দেখো ভি লিটারে মানে এখানে এই অংশটা লিটারে করতে হবে 20 ডিভাইডেড বাই ক্যালকুলেশন করলে 4 8 এই দশ করে গেলে 10 টু আচ্ছা এটা কাটটা কি করলে 24 × 10 টু দি পাওয়ার -3 তখন দেখো এই নাম্বারটা আসে 24 × 10 টু দি পাওয়ার -3 3 গুণ হবে এটা সাথে এটা সম্পর্ক তৈরি করতে না এটা সাথে সম্পর্ক সহগুণ পাচ্ছে তোমার সাথে তোমার 1 এর সাথে 1 হয় আচ্ছা ডিভাইড বাই নিচে দেখো 100 এই নাম্বারটা কাউন্ট কত লিখবে পরে বলছে ভি ইকুয়ালস 224 লিটার সো এখানে আমরা বি নাম্বার পাইছি রাইট আনসার ওকে তার মানে 1 লিটার দ্রবণে আছে আমার 50 মিলিগ্রাম দেখো 1 লিটার দ্রবণে 100 এর দ্রবণে আছে 50 × 100 ডিভাইডেড বাই 1000 এই সংখ্যাটা অনেক সময় ভেঙে ভেঙে করতে হয় সো পিডিএম সংখ্যাটা ভেঙে ভেঙে করলাম এরকম বের করব তখন sm × 10 টু দি পাওয়ার 3 আসবে এছাড়া দেখো 5 মাইক্রোমোল মাইক্রোমোল 10 টু দি পাওয়ার -3 তাহলে 5 × 10 টু দি পাওয়ার -3 × আণবিক ভর 180 × 10 টু দি পাওয়ার 3 এটা সাথে কি হচ্ছে মাইনাস তোমার হচ্ছে 1/3 × 133 1/3 মানে 0.33 1 ডিভাইড সাথে বলতে কয়টা স্লাইড স্যার তারপরে স্লাইড দেখাই তো এমন লাগে বিলন মানে এমন লাগে ডান সংখ্যা হ্রাস পাইলে তোমার বিলন করে দাঁড়াবে এটা আমরা দাঁড়াবে আছে ঠিক আছে সো দাঁড়াবে আইডেন্টিফাই করে ডাইরেক্টলি বলেছে সিম্পল জিনিস এটা ইজি না আগে ডান সংখ্যা বের করা হয়েছে আগে করেছি সো এটা প্র্যাকটিস জন্য আছে আমরা এটা হচ্ছে কয়টা ইলেকট্রন গ্রহণ করে আমরা জানি তো কোনটি ডান বিলন এই ওকে তারপর কোনটি ডান সংখ্যা মাইনাস কেউ2 ওই সুপার সাইড ডান সংখ্যা মাইনাস তখন ঘটাই বিলনকে তো এখানে আমার এসেনশিয়াল হচ্ছে বিলন এসেনশিয়াল বিলন এমন লাগে ডান সংখ্যা হ্রাস পাইলে ডান সংখ্যা হ্রাস পাইলে তোমার বিলন করে দাঁড়াবে এটা আমরা দাঁড়াবে এটা আমরা দাঁড়াবে আছে ঠিক আছে সো দাঁড়াবে